হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা নতুন জিনিস জানবো। সেটা হলো আইসিএইচ অর জিসিপি গাইডলাইন্স। তো দেখো, ফার্স্টে এখানে আইসিএইচ অর জিসিপি এটার ফুল ফর্মটাকে বলে দিই। ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হারমোনাইজেশন। হলো, এ কি করে? এটা একটা ইন্টারন্যাশনাল কাউন্সিল। এ কি করতে পারে? তুমি তোমার একটা কোম্পানি আছে, সেই কোম্পানি থেকে তুমি কোনো একটা ওষুধ তৈরি করেছো। সেই ওষুধটা তোমাকে তো ক্লিনিক্যাল ট্রায়ালে আসতে হবে, নাহলে তো তুমি মার্কেট করতে পারবে না। তো ক্লিনিক্যাল ট্রায়ালে আসতে গেলে তোমাকে কিছু গাইডলাইন্স ফলো করতে হবে। তো এই গাইডলাইন্সগুলো এই ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হারমোনাইজেশন এ একটা গাইডলাইন্স বানিয়েছে, যার নাম হলো গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস। ঠিক আছে? এই গুড ক্লিনিক্যাল প্র্যাকটিসে কিছু গাইডলাইন্স দেওয়া রয়েছে। এই গাইডলাইন্স অনুযায়ী তোমাকে ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে। এই গাইডলাইন্স অনুযায়ী তোমাকে ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে। কেন? অন্যভাবে করলে কি হবে? অন্যভাবে করলে তোমার এই ক্লিনিক্যাল ট্রায়ালের জিনিসটা তোমার ডিসিজিআই এর কাছে এনডিএ যে তুমি ফাইল করবে, এই এনডিএতে ওটা অ্যাপ্রুভই হবে না, যাবেই না। তোমাকে কোন গাইডলাইন্স মেনে তুমি ফলো করেছো সেইটাকে তোমাকে অ্যাপ্লাই করাতে হবে। ডিসিজিএ বলো অথবা এফডিএ বলো, কারোর কাছে যাবে না। তো সে কারণে তোমাকে ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে একটা গাইডলাইন্স ফলো করে, যেটার নাম হবে তোমার জিসিপি, গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস। এরা শুধু ক্লিনিক্যাল ট্রায়ালই পারফর্ম করায়। ক্লিনিক্যাল ট্রায়ালের হাজার একটা ব্যাপার আছে, এর গাইডলাইন্সও পাওয়া যায়, নেট থেকে ডাউনলোড করে দেখেও নিতে পারো। তো এখন প্রশ্ন হলো যে এটাকে আমরা কেন তৈরি করলাম, এটা কেন তৈরি হলো? দেখো, ফার্স্টে কি হলো, হিউম্যানের ওপরে তুমি ড্রাগ অ্যাপ্লাই করছো। প্রথমে হিউম্যানের ওপরে কোনো একটা ড্রাগ অ্যাপ্লাই করলে হিউম্যান মারা গেল, যেতেই পারে। তোমার প্রি ক্লিনিক্যাল ট্রায়াল যতই সাকসেসফুল হোক না কেন, দেখলে যে হিউম্যান বডিতে কোনো একটা ড্রাগ দিলে ড্রাগটা ফেল করলো। এবার সেই হিউম্যানটার রেসপন্সিবিলিটি কে নেবে? তোমার ড্রাগের রেসপন্সিবিলিটি কে নেবে? এই রকম একটা এথিক্যাল ব্যাপার সকলের মধ্যে এটা ইকুইলিব্রিয়ামে মেনটেন হয়। সে কারণে তোমাকে একটা গাইডলাইন ফলো করতে হবে। সেই জন্য একটা কাউন্সিল তৈরি হওয়া প্রয়োজন, যারা এই সমস্ত গাইডলাইন্সগুলোকে দেখবে। তো এই আইসিএইচ এর আরও অনেক গাইডলাইন্স আছে। আমাদের যে জিনিসটা জানতে হবে, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট মানে শুধু মেডিসিনই নয়। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট মানে যে কোনো মেশিন, যেমন ধরো ইনহেলার নিচ্ছি, সেই ইনহেলারের মেশিন, বা ধরো অক্সিজেন আমাদের বডির মধ্যে আসছে, তার যে মেশিন, এই সমস্ত জিনিসের স্ট্যান্ডার্ডাইজেশন করাই জিসিপি, স্ট্যান্ডার্ডাইজেশন। কি স্ট্যান্ডার্ডাইজেশন হবে? যে এই জিনিসটা ভালো, এই জিনিসটা মার্কেটে চলবে, এই জিনিসটা করলে মানে এই মেশিনটাকে তুমি যদি অ্যাপ্রুভ করাও তাহলে অনেক হিউম্যান বেনিফিটেড হবে। এই যে জিনিসটা স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেস, এটা জিসিপি করে। গুড ক্লিনিক্যাল প্র্যাকটিসের মধ্যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট অ্যান্ড মেডিসিন, এইগুলোর স্ট্যান্ডার্ডাইজেশন হয়। তো বোঝা গেল আইসিএইচ জিসিপি কী জিনিস। তো এখানে দেখো, হোয়াট ইজ আইসিএইচ জিসিপি। প্রথমে ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার দেখো, ডিজাইনিং দ্য ক্লিনিক্যাল ট্রায়াল। বুঝতে পারলে, এটা আমি আগেই বলে দিলাম। এরা শুধু ক্লিনিক্যাল ট্রায়াল মানে হিউম্যান, যেখানেই তোমার হিউম্যান সাবজেক্ট, যেখানেই তোমার হিউম্যান সাবজেক্টের ওপরে অ্যাপ্লাই করার কিছু ব্যাপার থাকবে, সেখানেই তোমার এই জিসিপি গাইডলাইন ফলো করে তোমাকে করতে হবে। তারপরে কন্ডাক্টিং অ্যান্ড রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং ট্রায়াল, তার মানে এদের কাছে সমস্ত জিনিস থাকবে। এরা ক্লিনিক্যাল ট্রায়ালকে তৈরি করাবে, কন্ডাক্ট করাবে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডক্টরদের কাছে এরাই সব জিনিস কন্ডাক্ট করিয়ে দেবে, বিভিন্ন হসপিটালের সাথে টাই আপ করাবে, এরাই সব করাবে। রেকর্ডিং মানে তুমি যে সমস্ত ডেটা তোমার মেডিসিন থেকে পাওয়া গেল, সেই ডেটাগুলো ওরা কালেক্ট করবে, মানে তুমিই কালেক্ট করবে, করে ওদের কাছে সাবমিট করবে, ওদের কাছে সেই জিনিসটা রেকর্ডেড থাকবে। রিপোর্টিং ট্রায়াল মানে কি? রিপোর্টিং ট্রায়াল মানে কি? তুমি তোমার যে ট্রায়ালটা তুমি করলে, যে মেডিসিনের ওপরে তুমি ট্রায়ালটা করলে, সেই ট্রায়ালটা ওদের কাছে ঠিকঠাকভাবে ওদের প্রসিজার অনুযায়ী তোমাকে
সাবমিট করতে হবে। হলো সেফটি অ্যান্ড ওয়েলবিং, মানে কি তোমার ড্রাগটা যখন মার্কেটেড হয়ে গেল, মানে জিসিপি যখন অ্যাপ্রুভ করে দিল, গাইডলাইন ফলো করে তুমি যখন সব কিছু ঠিকঠাক করে দিলে জিসিপির কাছে, মানে জিসিপি গাইডলাইনকে ফলো করে তুমি যখন জিনিসটাকে অ্যাপ্রুভ করালে, সেটার কি সেফটি থাকবে? হিউম্যান মানে মানুষের মধ্যে একটা কেমিক্যালকে তুমি অ্যাপ্লাই করছো, সেখানে কতটা সেফটি তোমাকে নিতে হবে বা তোমার ড্রাগটা কতটা সেফ, সেইটার ডেটাটা ওরা রাখবে। অ্যান্ড ওয়েলবিং মানে হিউম্যানের মধ্যে কতটা এটা কাজে লাগছে জিনিসটা, এই সমস্ত জিনিসগুলো ওরা রেকর্ডেড রাখবে। এই সব জিনিসকে ওরা কন্ডাক্ট করায়। এবার দেখো হোয়েন ইট ওয়াজ ফর্ম, এটা ফর্ম করেছিল এপ্রিল 1990, এপ্রিল 1990, ঠিক আছে। তাও এটা 1990 সালের এপ্রিল মাসে এটা ফর্ম করেছিল। হোয়াট ইজ দ্য নিড, হোয়াট ইজ দ্য নিড অফ আইসিএইচ অ্যান্ড জিসিপি, এটা আমি খানিকটা আগেই বললাম, আবারও বলে দিচ্ছি। এটা একটা হারমোনাইজ টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, এটা এনশিওর করে কোয়ালিটি, সেফটি অ্যান্ড কোয়ালিটি অফ মেডিসিন। তোমার যে মেডিসিনটা মার্কেটে আসবে তার কোয়ালিটি কেমন হবে। তো এখানে এরা দেখবে ডুপ্লিকেসি অফ মেডিসিন, ডুপ্লিকেসি, ডুপ্লিকেসি অফ মেডিসিন মানে কি কেউ একটা মেডিসিন তৈরি করেছে, তুমি আবার সেই জিনিসটাকে তৈরি করছো, ওদের কাছে যে ইনফরমেশান যা ডেটাবেস থাকবে তাতে করে ওরা বুঝতে পেরে যাবে যে না, এ ডুপ্লিকেট মেডিসিন বানিয়েছে, অন্য নাম দিয়ে ডুপ্লিকেট মেডিসিন বানিয়েছে, তো এটা অ্যাপ্রুভ করা হবে না। তো এই সমস্ত জিনিস এরা করে, এই জন্যে আমাদের এই ধরনের জিনিস দরকার। মানে ধরো তুমি প্যারাসিটামল খাচ্ছ, তোমার জ্বর কমে যাচ্ছে, কেউ এসে তোমাকে বললো নে এই ওষুধটা খা, এটা এটা অন্য নাম ধরো দিল, ওটার নাম ধরো দিল আইবুপ্রোফেন, হোল ইন্ডিয়ার মধ্যে ধরো মার্কেট করে ফেলে প্রচুর পয়সা কামিয়ে নিল, ঠিক আছে। তো সেই জন্যে ডুপ্লিকেসি অফ মেডিসিন যাতে না হয়, সেই জন্য এরা রেসপন্সিবল, এরা এদের কাছে ডেটা থাকে। গেল, এবার আসলো তোমার হোয়ার ইট ওয়াজ ফাউন্ড, এটা ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলসে এটা ফর্ম করে, আর এখন এটার হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ড, ঠিক আছে। এবার তারপরে আসলো যে গভর্নিং বডিজ, কারা কারা গভর্নিং বডি, এদের কাছে গভর্নিং বডি হলো তোমার ইউরোপ, ইউরোপ, সেকেন্ড তোমার ইউনাইটেড স্টেটস, আর তোমার হচ্ছে জাপান। তো এরা গভর্নিং বডি, এরা এই জিনিসটাকে ঠিকঠাক করে যে এখানে কি কি হবে না হবে, এরা গভর্নিং বডি। গেল, তো এবার আসলো আমাদের প্রিন্সিপাল অফ আইসিএইচ, কি কি প্রিন্সিপালের ওপরে আইসিএইচ কাজ করতে পারে বা কাজ করে। এদের 13টা প্রিন্সিপাল হয়, ঠিক আছে। তো এই 13টা প্রিন্সিপালের মধ্যে এরা দেখবে যে কোন কোন প্রিন্সিপালে কি কি জিনিস এরা ফলো করছে, সেগুলোকে আমরা দেখব। এদের মেন ফোকাসটা হবে তোমার হিউম্যান রাইটস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়াল, তার মানে কি হিউম্যানের ওপরে তুমি কাজ করছো, তাদের প্রতি যথেষ্ট এথিক্যাল তোমাকে থাকতে হবে। মানে ব্যাপারটা কি, তুমি কাউকে একটা ডাকলে, ডেকে বললে যে তোকে একটা ওষুধ দেবো, তুই ওষুধটা খেয়ে নে, 6 ঘন্টা থাকতে হবে, থেকে এই সব ধরনের টেস্ট করবো, তারপরে তুমি বাড়ি চলে যাও, তারপরে তোমার কোনো রেসপন্সিবিলিটি তার উপরে নেই। এটা যেন না হয়। যখনই কোনো ক্লিনিক্যাল ট্রায়াল হয় তখনই হাজার একজন লোক থাকে, এদের প্রচুর স্টাফ থাকে, এদের সবসময় রেসপন্সিবিলিটি এটা থাকে যে পেশেন্টটার উপরে যেন কেউ আনএথিক্যাল বিহেভ না করে, পেশেন্টটার উপরে ড্রাগ দিয়ে তার যা যা প্রবলেম হচ্ছে সেগুলোকে যেন নোট ডাউন করা হয়, ইভেন তার যদি প্রবলেম হয় সেটাকে কিওর করারও দায়িত্ব এদের থাকে। সেই জন্যে ফার্স্ট পয়েন্টটা তোমার এথিক্যাল প্রিন্সিপাল। এবার রিস্ক অ্যান্ড বেনিফিটস, তার মানে কি তোমার ট্রায়ালটা যখন স্টার্ট হবে বা ট্রায়ালের আগে তোমাকে দেখতে হবে যে এই ট্রায়ালটা তুমি করছো তার কীরকম রিস্ক থাকতে পারে, থাকতে পারে, এটা হাইপোথিক্যাল ব্যাপার, রিস্ক তো আর বলে কয়ে আসে না, যখন তখন আসতে পারে। তো এখানে হাইপোথিক্যাল ব্যাপার হচ্ছে তোমার ট্রায়ালটা চলাকালীন কীরকম রিস্ক থাকবে আর ট্রায়ালের কি বেনিফিট থাকবে, এটা সেকেন্ড। তারপরে ধরো সেফটি অ্যান্ড ওয়েলবিং, তার মানে কি তোমার ট্রায়ালটা যখন হয়ে যাবে বা ট্রায়ালটা তুমি যখন করছো, তোমার ড্রাগের, নতুন একটা ড্রাগের কি সেফটি তুমি নিচ্ছ, মানে পেশেন্টের যদি হঠাৎ করে কোনো প্রবলেম আসে তার জন্য তোমার সব ইনফ্রাস্ট্রাকচার রেডি, পেশেন্টের যদি হঠাৎ করে ব্রিদিং প্রবলেম হয়ে যায় তোমার কাছে কি অক্সিজেন রেডি, তোমার কাছে কি ব্রঙ্কোডায়ালেটার রেডি, এই সমস্ত জিনিসগুলোকে তোমার চেকমার্ক করতে হয়।
আর ওয়েলবিংস মানে তো নিশ্চয়ই জানো যে এটা কতটা হিউম্যানের ওপরে অ্যাপ্লিকেবল হবে বা তাতে মানুষের ভালো হবে কি খারাপ হবে। এরপরে দেখো ক্লিনিক্যাল ইনফরমেশন। তোমার কাছে তুমি যে এদের কাছে যে ক্লিনিক্যাল ইনফরমেশন থাকবে, তুমি কি সেইগুলো দেখেই কি ক্লিনিক্যাল প্র্যাকটিসটা করছো? ক্লিনিক্যাল হিউম্যানের ওপরে যে ক্লিনিক্যাল ট্রায়াল তুমি কি সেইগুলো দিয়েই করছো, বা করার পরে তার ইনফরমেশনটা কি সেই জিনিসগুলো এদের কাছে সাবমিট করতে হবে। আর এদের এই প্রিন্সিপালগুলোকে সকলে মানে যারা যারা ক্লিনিক্যাল ট্রায়াল করছে তারা তারা এই সমস্ত জিনিসগুলোকে ফলো করে করতে হবে। এবার সায়েন্টিফিক প্রোটোকল, তার মানে কি তুমি হাবি জাবি কিছু একটা বলে দিলে তার কোনো প্রমাণ নেই সেই জিনিস যেন না হয়। তোমার ইচ অ্যান্ড এভরি টাইম তোমাকে সায়েন্টিফিক প্রোটোকল অনুযায়ী কাজ করতে হবে। মানে তুমি একটা পেশেন্টকে দেখে বুঝলে যে আচ্ছা এর এই রকম প্রবলেম আসছে, তুমি কিছু চেক করলে না। ধরে নাও এমন একটা জিনিস হলো, পেশেন্টের খুব ওষুধটা খাওয়ার পরে পেশেন্টের খুব পেটে ব্যথা করছে, তুমি তার কারণটাই বুঝতে পারলে না। তুমি তাকে একটা ধরো ড্রটাভারিন ট্যাবলেট একটা খাইয়ে দিলে, স্মুথ মাসেল রিল্যাক্সেন্টের একটা মেডিসিন খাইয়ে দিলে, খাইয়ে দেওয়ার পরে তার পেটে ব্যথা কমে গেল, ব্যাস তুমি খুব খুশি হয়ে গেলে যে না আমি এথিক্স মেনেছি। তুমি এথিক্স নাই মেনেছো, কিন্তু তুমি সায়েন্টিফিক প্রোটোকলে কি কাজ করেছো? করনি। কীরকমভাবে করনি? তুমি তার পেটে ব্যথা কেন হচ্ছে সেটাকেই তুমি চেক করলে না, তুমি সাথে সাথে ওষুধ দিয়ে দিলে। এবার ধরে নাও তোমার ওই নতুন যে তোমার ড্রাগটা, নিউ ড্রাগটা, সে কি করলো, সে ড্রটাভারিনের সাথে কি হলো, এ ইন্টারাকশান করে গেল। ইন্টারাকশান করে গিয়ে ধরো তোমার এই নতুন ড্রাগের এফেক্ট কমে গেল, তুমি ঠিকঠাক ডেটা পেলে না, সায়েন্টিফিক প্রোটোকলে তুমি কাজ করলে না। তো এই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করে। এবার দেখো কমপ্লায়েন্স উইথ আইআরবি। আইআরবি মানে কি? আইআরবি মানে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড। এই জিসিপি বা আইসিএইচ এদের মধ্যে একটা গভর্নিং বডি থাকে যার নাম হলো আইআরবি, ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড। এই ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের কাছ থেকে তোমাকে অ্যাপ্রুভ করিয়ে আনতে হবে যে তোমার জিনিসটা ঠিকঠাক। এদের 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 এরা যদি অ্যাপ্রুভ না করে তোমার ক্লিনিক্যাল ট্রায়াল এগোবেই না। আমরা এই জিনিসটা নিয়েই ডিসকাশন করব। কমপ্লায়েন্স না, আইআরবিটা আমাদের এইবারে শুধুমাত্র এই 13টা প্রিন্সিপালের মধ্যে আমাদের আইআরবিটা নিয়ে পড়তে হবে। আচ্ছা, এরপরে আসলো আমাদের রেসপন্সিবিলিটি। তো রেসপন্সিবিলিটি মানে কি? মানে তুমি তোমার হিউম্যান সাবজেক্টের ওপরে কতটা রেসপন্সিবল। তুমি তোমার ড্রাগ বিক্রি করার জন্য তো খুব বেশি রেসপন্সিবল যে না আমি মার্কেট করব। তো দেখা গেল এরকম কিছু কোম্পানি করে, কিছু কিছু কোম্পানি এমন করে যে এটাকে করার জন্য কিছু ডাক্তারদের পয়সা খাইয়ে রাখে, যে ডাক্তারবাবু এইটাকে একটু ঠিকঠাক করে দেবেন, ডাক্তারবাবু এই জিনিসটাকে এই পেশেন্টের মধ্যে এই জিনিসটা আসবে, আপনি এই জিনিস লিখে দেবেন, আপনাকে এত টাকা দেবো। তো এই জিনিসগুলো চলতো আগে। তো এই জিনিসগুলোকে বন্ধ করার জন্যেই আইসিএইচ অ্যান্ড জিসিপি এরা এই প্রিন্সিপালের উপরে কাজ করে যে তুমি যে নতুন ড্রাগটা তুমি অ্যাপ্লাই করছো তার তুমি হিউম্যান সাবজেক্টের উপরে কতটা রেসপন্সিবল, তার কিছু হয়ে গেলে সেই রেসপন্সিবিলিটি তুমি নেবে। তো তো এই সমস্ত জিনিসগুলোকে এরা ফলো করে। ইভেন এখানে এরাই বলে দেবে যে ডাক্তারের মিনিমাম কোয়ালিফিকেশান কত হতে হবে। তোমার যদি ডেন্টিস্ট থাকে তার কোয়ালিফিকেশান কি, তুমি যে সমস্ত মেডিকেল স্টাফ ইউজ করছো তাদের কোয়ালিফিকেশান কি, তুমি যে মেডিকেল স্টাফগুলো ইউজ করছো তাদের মধ্যে এই কোনো ডিজিজ নেই তো, তাদের মধ্যে যদি ডিজিজ থাকে সেটা কোন স্টেটে আছে, তাদের মধ্যে কোনো ইনফেকশাস ডিজিজ নেই। এই সমস্ত জিনিসগুলোকে এরা ফলো করে যে তুমি কখনোই মানে তোমাকে প্রথম কথা হচ্ছে তোমাকে এথিক্যাল হতে হবে। এই জিনিসগুলো করতে গেলে তোমাকে এথিক্যাল হতে হবে। এথিক্যাল মানে তুমি একটা ব্রড স্পেকট্রামে কাজ করছো, তুমি একটা মেডিসিনকে নিয়ে আসছো যে মেডিসিন অনেক মানুষের জীবন বাঁচাতে পারে। সেখানে তুমি যদি এথিক্স মেনটেন না করো, তোমার জিনিসটাও তুমি যে লাস্টলি যে জিনিসটা পাবে সেটাও তোমার এথিক্যাল হবে না, তুমি মার্কেট করতে পারবে না। কিছুদিন পরে তোমার সেই জিনিসটা বন্ধ হয়ে যাবে, স্টপ করে দেবে। তো সেই জন্য তোমাকে একদম নিখুঁত আর একদম অনেস্টভাবে কাজটা করতে হবে, একদম নিরপেক্ষভাবে। আচ্ছা, এবার দেখো তারপরে আসছে কোয়ালিফাইড স্টাফ। কোয়ালিফাইড স্টাফ মানে এই যে বললাম ডাক্তার কীরকম হতে হবে, তারপরে তোমার যারা যারা অক্সিজেন মুখে লাগাচ্ছে তাদের কী রকম নলেজ থাকতে হবে, তারা কীরকম কোয়ালিফাইড হতে হবে, এই সমস্ত জিনিসগুলো এরা দেখে। তাদের কত বছরের এক্সপিরিয়েন্স আছে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হলো। এরপর দেখো ইনফর্মড কনসেন্ট।
ইনফর্ম কনসেন্ট মানে কি, অল দ্য ক্লিনিক্যাল ট্রায়াল ইনফরমেশন শুড বি রেকর্ডেড, রেকর্ড করলে তুমি, হ্যান্ডেল, এবার তুমি এটাকে ঠিকঠাক করে হ্যান্ডেল করলে, অ্যান্ড স্টোর, তুমি এটাকে স্টোরও করলে ইন এ ওয়ে দ্যাট অ্যালাউস ইটস অ্যাকিউরেট রিপোর্টিং। তোমাকে বললাম না, অনেস্ট হতে হবে, তোমাকে অ্যাকিউরেট রিপোর্টিং করতে হবে, ইন্টারপ্রিট করতে হবে যে আমি এই ড্রাগটা খাইয়েছিলাম, তার এত ঘন্টা পরে এই রকম এজের পেশেন্টের এই রকম একটা জিনিস এসছে, তোমাকে ইন্টারপ্রিট করতে হবে অ্যান্ড ভেরিফিকেশন করাতে হবে সেই জিনিসটা কি সকলের মধ্যেই হচ্ছে। তো এই জিনিসটাকে বলে ইনফর্ম কনসেন্ট। এবার ক্লিনিক্যাল ট্রায়ালের ডেটা, এখানে ক্লিনিক্যাল ট্রায়ালের যত তোমার ডেটা হবে, ক্লিনিক্যাল ট্রায়াল ডেটা অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, এগুলোর মধ্যে যত ডেটা হবে এটা যেন কনফিডেন্সিয়াল থাকে, এটা যেন রিলিজ না করে। রিলিজ করে গেলেই তো ডুপ্লিকেসি হয়ে যাবে, কেউ আবার এই ইনফরমেশানগুলোকে পেয়ে নিয়ে অন্য ড্রাগ করে নিতে পারে, অন্যভাবে অ্যাপ্লাই করে দিতে পারে, সে তারটা আগে হয়ে গেল, তোমারটা আর হলো না। সেই জন্যে যারা যারা এখানে তুমি মেডিকেল স্টাফ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিবডি, যাদেরকে তুমি যে সমস্ত ধরো এইসব ক্লিনিক্যাল ট্রায়াল করতে গেলে কিছু কিছু কোম্পানির সাথেও, যেমন কগনিজেন্ট, টিসিএস, এদের সাথে বাইন্ডিং হতে হয়। এখানে সমস্ত ব্লাইন্ড স্টাডি চলে। কীরকম ব্লাইন্ড স্টাডি চলে? এখানে যারা শুধুমাত্র হেড তারাই জানতে পারে যে কোন ড্রাগের ওপরে কাজ হচ্ছে, কী ইনফরমেশান আমার দরকার, বাকি কেউ জানে না। কেউ জানে না বলতে যারা যারা এই রোজ সকালে অফিসে যাচ্ছে বাড়ি আসছে তারা কেউ জানে না, তারা শুধু ইনফরমেশান গ্যাদার করে কোম্পানির কাছে সাবমিট করছে। তো এখানে কোম্পানিও জানে যে আমি যদি এই জিনিসটাকে কনফিডেন্সিয়ালিটি মেনটেন না করি তাহলে এই ডেটাটা লিক করে যেতে পারে। ডেটা যদি লিক করে যায় তাহলে আমাদের কোম্পানি টাকা পাবে না, অন্য কোনো কোম্পানি টাকা পেয়ে বেরিয়ে যাবে। তো সে কারণে ক্লিনিক্যাল ট্রায়াল ডেটা অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি শুড বি মেনটেন। তারপরে ধরো ইনভেস্টিগেশনাল প্রোডাক্ট। এবার এই ইনভেস্টিগেশনাল প্রোডাক্ট মানে তুমি কি কি প্রোডাক্ট ইউজ করছো। তুমি ধরো করোনার জন্য এখন যে সমস্ত জিনিসগুলো আসছে, আমরা দেখলাম আগে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনেশন আসছে সামনে, তো সেখানে ক্লিনিক্যাল ট্রায়াল যখন করছে তখন এই যে প্রোডাক্টগুলো ইউজ করছে, পিপিই পরে তুমি কাজ করছো, পিপির কোয়ালিটি কী, তুমি যে সমস্ত ইঞ্জেকশানগুলো দিচ্ছ সেগুলো কোন কোম্পানির, তাদের কোয়ালিটি কী, ঠিক আছে। ইচ অ্যান্ড এভরিথিং তুমি যেগুলো ইউজ করছো, মানে যেমন ধরো কোনো সিজার ইউজ করতে হলো তোমাকে, কোনো একটা কারণে তোমাকে মাইক্রোস্কোপ ইউজ করতে হলো, কোনো একটা কারণে তোমাকেও ধরো স্টেথোস্কোপ ইউজ করতে হলো, এই সমস্ত জিনিস তাদের কোয়ালিটি কি, এই জিনিসগুলো কি তোমার গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, জিএমপি, এই জিএমপিকে ফলো করে কি বানানো হয়েছে নাকি বানানো হয়নি, সেই জিনিসগুলোর ডেটা তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। আর তারপরে আসছে তোমার কোয়ালিটি অ্যাসিউরেন্স। তোমার ক্লিনিক্যাল ট্রায়ালের এভরি অ্যাসপেক্টে তোমার যেন এই কোয়ালিটিটা মেনটেন হয়, সেই জিনিসটাকে আইসিএইচ জিসিপি এটাকে কন্ট্রোল করবে বা এটাকে অ্যাসিওর করবে যে তোমার কোয়ালিটিটা ঠিকঠাক আছে, তুমি এখন ফার্দার প্রতি স্টেপ বাই স্টেপ তুমি এগোতে পারো। ব্যাপারটা বুঝতে পারছো তো? আচ্ছা এবার দেখো ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড আর আইআরবি। এই আইআরবিকে আমরা আইইসিও বলতে পারি। আইইসি মানে ইনস্টিটিউশনাল এথিক্স কমিটি, ঠিক আছে। সার্ভ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি। এটা কার মধ্যে আছে? ইনস্টিটিউশনাল কাউন্সিল ফর হারমোনাইজেশন, এর মধ্যে একটা পার্ট হলো আইআরবি। এই আইআরবি একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, ঠিক আছে, দ্যাট রিভিউজ, মানে রিভিউ করতে পারে, ইভালুয়েট করতে পারে যে তোমার জিনিসটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, অ্যাপ্রুভ করাতে পারে, যে হ্যাঁ আমি এই জিনিসটা ঠিক দেখলাম, এখন আমি অ্যাপ্রুভ করে দিলাম, অ্যাপ্রুভ করাতে পারে। অ্যান্ড decides on the scientific and clinical aspect of clinical trial protocol as well as the benefit and risk to the study participants। তার মানে কি? তার মানে এর মধ্যে একটা গভর্নিং বডিকে বসিয়ে রেখে দিয়েছে আইসিএইচ, যার মধ্যে আছে আইআরবি। এই আইআরবি সমস্ত ক্লিনিক্যাল ট্রায়ালের ডেটাগুলোকে নিয়ে ও রিভিউ করতে পারে, ইভালুয়েট করতে পারে, ওর কাছে অনেক কিছুই পাওয়ার আছে, ও এটাকে ক্যান্সেলও করতে পারে। দেখো নিচের লাইনে লেখা আছে দ্য আইআরবি হ্যাজ দ্য অথরিটি টু অ্যাপ্রুভ করাতে পারে, রিকোয়ার মডিফিকেশান। এবার তোমাকে কোশ্চেন করতে পারে, আচ্ছা আপনি যে এইখানে এইটা স্টাডি করলেন, এটার পেছনে কি কি লজিক আছে আমাকে বোঝান। এবার তোমাকে লজিকগুলো বোঝাতে হবে, ঠিক আছে।
এবার যদি কোনো জিনিস দরকার তোমাকে মডিফিকেশন করতে বলবে তার মধ্যে, অর ডিসঅ্যাপ্রুভ, তোমার প্রজেক্টটা কোনো মতেই করা যাচ্ছে না, এটাকে ডিসঅ্যাপ্রুভও করে দিতে পারে। ঠিক আছে, অল রিসার্চ অ্যাক্টিভিটি দ্যাট ফেল উইদিন ইটস জুরিসডিকশন, তার মানে এর যে লিগাল ব্যাপারগুলো থাকবে তার মধ্যে তার সাথে যদি তোমার রিসার্চ ম্যাচ না করে, ওদের যা জুরিসডিকশন আছে, ওদের যা অ্যাক্ট আছে, সেই অনুযায়ী যদি তোমার ড্রাগটা বা তোমার ট্রায়াল যদি ফেল করে, তাহলে ওরা ক্যান্সেলও করে দিতে পারে। হলো? তো এই যে এবার এই যে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড, এর কি কি কনস্টিটিউশন আছে? কনস্টিটিউশন মানে আমি বলতে চাইছি এর মধ্যে কতগুলো কি কি মেম্বার দিয়ে তৈরি, মানে কম্পোজিশন। কনসিস্ট অ্যাট লিস্ট 7 মেম্বার্স, মানে 7টা মেম্বার থাকতেই হবে। তার মধ্যে একজন কি ওয়ান চেয়ারপারসন, এ কি করতে পারে, এ অ্যাপয়েন্টেড, ঠিক আছে, হু ইজ ফ্রম আউটসাইড অফ দ্য ইনস্টিটিউট, তার মানে কি এই ইনস্টিটিউটের বাইরের একজন, মানে বলতে চাইছে যে এটা পুরোপুরি অনেস্ট, এখানে কারোর কোনো এখানে কারোর অ্যাপ্রিসিয়েশন থাকে না। ঠিক আছে, এরা বাইরের কোনো একটা জায়গা থেকে অ্যাপয়েন্টেড পারসন, এরা এখানে চেয়ারপারসন হয়। 1 থেকে 2জন বেসিক মেডিকেল সায়েন্টিস্ট থাকবে, বেসিক মেডিকেল সায়েন্টিস্ট, ডাক্তারের থেকেও এরা বেশি স্কিলফুল, বেসিক মেডিকেল সায়েন্টিস্ট, এরা সায়েন্টিস্ট সবাই, ডাক্তার নয়, ডাক্তারের থেকেও এরা সায়েন্টিস্ট। 1 to 2 ক্লিনিশিয়ান ফ্রম ভেরিয়াস ইনস্টিটিউট, তার মানে কি ক্লিনিশিয়ান মানে এমন একজন ডক্টর যারা পেশেন্টের সাথে বেশিক্ষণ থাকে, তাদেরকে বলে ক্লিনিশিয়ান। ভেরিয়াস ইনস্টিটিউট থেকে 1 থেকে 2জন এরকম ক্লিনিশিয়ান থাকবে। একজন লিগাল এক্সপার্ট থাকবে, আর রিটায়ার্ড জাজ থাকবে। ব্যাপারটা বোঝা গেল? কেন জাজ থাকবে? তার কারণ এখানে কিছু আইন কানুনের ব্যাপার আছে, সেই জন্যে লিগাল এক্সপার্ট থাকতে হবে একজন। একজন সোশ্যাল সায়েন্টিস্ট থাকতে হবে, যে তোমার জিনিসটা সোশ্যালি কীরকম কী হচ্ছে, বা সোশ্যালি মানুষের মধ্যে হেল্পফুল হবে কি না, সোশ্যাল সায়েন্টিস্ট থাকতে হবে, যে মানুষ এটাকে কীভাবে নেবে, এখানে মানুষের প্রতিক্রিয়া কী হবে, জিনিসটা খারাপ হবে না তো, সোশ্যালি জিনিসটা ঠিকঠাক থাকবে, তো এই জন্য সোশ্যাল একজন সায়েন্টিস্ট দরকার। এখানে একজন ফিলোসফার দরকার, অর এথিসিস্ট, মানে তুমি কি এথিক্যালি কাজ করছো, এই যে বারবার করে বলছি যে জিসিপি একটা এথিক্স নিয়ে চলে, যে হিউম্যানের ওপরে কোনো রকম কোনো প্রবলেম আসবে না, ক্লিনিক্যাল ট্রায়াল চলাকালীন কোনো রকম কোনো জিনিস আসবে না, এই যে এথিক্স জিনিসটা, কোনটা ঠিক কোনটা ভুল, তার জাজমেন্ট, এই জিনিসটা একজন ফিলোসফার করতে পারে, সেজন্য একজন ফিলোসফার থাকে। 1 লে পার্সন ফ্রম কমিউনিটি, লে পার্সন মানে আবার খোঁড়া ভেবো না, লে পার্সন মানে যে কমিউনিটির মধ্যে তুমি একটা স্টাডি করতে চলেছো, সেখান থেকে একজন পার্সনকে তোমাকে নিতে হবে, যাতে করে তুমি সেই কমিউনিটির মধ্যে ওষুধটাকে স্প্রেড আউট করতে পারো। এবার আসলো তোমার মেম্বার সেক্রেটারি, এরা অ্যাপয়েন্টেড থাকে। তো এই হলো আমাদের 7টা মিনিমাম মেম্বার, আর এর থেকে বেশি হলেও কোনো ব্যাপার না, 7টা মেম্বার থাকতেই হয়। আচ্ছা, এবার দেখো কোরাম অফ আইআরবি। আইআরবির কোরাম কি? কোরাম মানেটা কি? কোরাম মানে দ্য মিনিমাম নাম্বার অফ মেম্বার্স অফ আ অ্যাসেম্বলি অর আ সোসাইটি দ্যাট মাস্ট বি প্রেজেন্ট অ্যাট এনি অফ ইটস মিটিং টু মেক দ্য মিটিং ভ্যালিড। ওটা বোঝা গেল? এর মধ্যে এই কোরাম মানে হলো এখানে মিনিমাম কতজন মেম্বার থাকবে, একটা মিটিং, যে কোনো একটা মিটিং, কোনো একটা ওরা কিছু একটা এস্টাবলিশ করবে, কিছু একটা ডিসিশন নেবে, সেই ডিসিশনের জন্য মিনিমাম 5জন লোক দরকার, এদের মেম্বার, এর মধ্যে যারা যারা মেম্বার থাকবে মিনিমাম তাদের মধ্যে 5জন থাকতে হবে। আইআরবি শুড এস্টাবলিশ এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দ্যাট স্টেট, কি করবে, দ্য ফাংশন অ্যান্ড ডিউটিস অফ আইআরবি, এর মধ্যে কি ফাংশন আর কি ডিউটি সেটা ঠিক হবে মিটিংয়ে। মেম্বারশিপ রিকোয়ারমেন্টস, কি কি মেম্বার আমাদের লাগবে। দ্য টার্ম অফ অ্যাপয়েন্টমেন্টস মানে তাদের টেনিওর, তারা কত বছরের জন্য এখানে থাকবে, কাকে কোন প্রজেক্টের জন্য রিক্রুট করা হবে, অল দিস থিংস। দ্য কন্ডিশন অফ অ্যাপয়েন্টমেন্ট মানে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য কি কি কন্ডিশন থাকতে হবে। অফিস, অফিস মানে এই কোনো একটা ক্লিনিক্যাল ট্রায়াল করতে গেলে কোথায় অফিস করতে হবে, কোথা থেকে আমি পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারবো, এই সব জিনিসের জন্য কোথায় অফিস করা হবে। ইন্টারনাল প্রসিজার, কি ইন্টারনাল প্রসিজার, কখন ব্লাইন্ড স্টাডি হবে, কখন কাকে ব্লাইন্ড করা হবে, কি টাইপের পেশেন্টের মধ্যে ব্লাইন্ড স্টাডি হবে না, কি টাইপের ড্রাগ ট্রায়ালে আছে, সেই সব জিনিসগুলো এই মিটিংয়ের মধ্যে হয়। অ্যান্ড কোরাম রিকোয়ারমেন্টস, এখানে এই মিটিংটা করতে যা যা রিকোয়ারমেন্ট লাগবে সেগুলো এই ইয়েটাতে মানে এই কোরামে ওরা ডিসকাশন করে। হয়ে গেল? তো এবার এখানে একটা ফ্লো চার্ট আছে, ফ্লো চার্টটা দেখো।
ফার্স্টে ইনভেস্টিগেটর মানে কোনো একটা ডাক্তার হলো বা কোনো কোম্পানির কেউ একজন হলো ইনভেস্টিগেটর, মানে আমি ডাক্তার বলেছিলাম। তো এখানে কোনো একটা লিগাল কোনো ডকুমেন্ট, সেই ডকুমেন্টটাকে প্রিপেয়ার করে সাবমিট রিসার্চ প্রোটোকল অ্যান্ড আদার রেলিভেন্ট ডকুমেন্ট টু আইআরবি। আইআরবির অ্যাপ্রুভালের জন্য এই সমস্ত মানে ইনভেস্টিগেটর মানে ডাক্তাররা এই সমস্ত তোমার ডকুমেন্টগুলোকে রেডি করে আইআরবির কাছে সাবমিট করলো। ইজ ইনফরমেশন প্রোভাইডেড অ্যাকিউরেট অর কমপ্লিট? যদি ইনফরমেশনটা অ্যাকিউরেট থাকে বা কমপ্লিট থাকে তাহলে পরে আইআরবি এই জিনিসটাকে দেখবে, আইআরবি এটাকে স্টাডি করবে। আদারওয়াইজ যদি কিছু না থাকে তখন ইনভেস্টিগেটর টু মেক দ্য নেসেসারি চেঞ্জেস। এবার ইনভেস্টিগেটরের কাছে আসবে না, তুমি তোমার ম্যানুস্ক্রিপ্ট বা তোমার যা যা প্রসিজার আছে সেগুলোকে কারেক্ট করে পাঠাও। এই ইনভেস্টিগেটর আবার এই জিনিসটাকে কারেক্ট করে আবার মানে আইআরবির কাছে সাবমিট করবে। এবার যদি ঠিকঠাক হয় তাহলে ইজ প্রপোজ ট্রায়াল অ্যাপ্রুভড? প্রপোজ ট্রায়াল কি অ্যাপ্রুভ করা হবে? আইআরবি কি অ্যাপ্রুভ করবে? আইআরবি স্টাডি করে দেখলো যে হ্যাঁ অ্যাপ্রুভ করা যায়। যদি অ্যাপ্রুভ করা যায় তাহলে ফার্দার স্টেপগুলো গেল। আর যদি অ্যাপ্রুভ করা না যায় তাহলে কি হবে? এবার বলবে মডিফিকেশান করো, তোমার যে ম্যানুস্ক্রিপ্ট দিয়েছো বা তোমার যে প্রপোজড ওয়ার্ক দিয়েছো সেগুলোকে তুমি মডিফিকেশান করো। কিছু কিছু জায়গাতে মডিফিকেশান এখনও নেই, আবার মডিফিকেশানে যাবে। মডিফিকেশানে যাওয়ার পরে আবার ইনভেস্টিগেটর সেটাকে আবার নতুন করে স্টাডি করবে, করার পর আবার আইআরবির কাছে সাবমিট করবে। হয়ে গেল। আবার আইআরবি ওরকমভাবে দেখবে, দেখার পরে বলবে যে হ্যাঁ এখন ঠিক আছে। যদি ইনকেস আর একটা নো হয়, মানে এদিকে একটা নো লেখা আছে, মানে ডিসঅ্যাপ্রুভড কখন হবে? যখন নেগেটিভ ওপিনিয়ন থাকবে। কখন থাকবে? মানে এটাকে বলছে তোমার ক্লিনিক্যাল ট্রায়ালের ডেটা ঠিকঠাক নেই, তুমি ঠিকঠাক প্রসিজিওর ফলো করে তুমি করোনি। তখন কি হবে? রি-ইভালুয়েট দ্য প্রপোজ স্টাডি টু বাই টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য এথিক্যাল কনসিডারেশন, সায়েন্টিফিক রিস্ক অ্যান্ড বেনিফিট অফ দ্য প্রপোজ স্টাডি। এগুলো নেই এর মধ্যে। তো এই জিনিসগুলো ইনক্লুড করার পর তুমি আবার রি-ইভালুয়েট করো তোমার স্টাডিটাকে, তারপরে তুমি আবার সাবমিট করো। এটা ক্যান্সেল হয়ে গেল। তো যদি এখানে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে অবটেন রিটেন অ্যাপ্রুভাল বা বা তোমার ফেভারেবল ওপিনিয়ন অফ আইআরবি আইসিই এদের কাছ থেকে আমরা অ্যাপ্রুভালটা পেয়ে যাব। অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার পর আমরা ইনিশিয়েশন অফ কমেন্সমেন্ট অফ স্টাডি, তার মানে কি আমরা এই অ্যাপ্রুভালটা পেয়ে যাওয়ার পর আমরা ক্লিনিক্যাল ট্রায়াল হিউম্যানের ওপরে স্টার্ট করতে পারবো। ফ্লোচার্টটা বোঝা গেল? আচ্ছা, এবার দেখো যত রাজ্যের ফাংশন আছে বা রেসপন্সিবিলিটি আছে আইআরবির, এখানে কিছু বোঝানোর কিছু নেই। ঠিক আছে, বোঝানোর কিছু নেই কেন? এরা একটা নিজস্ব এদের প্রোটোকল রেডি করে নেটে পাবলিশ করে দিয়েছে। তো ইউটিউবে যত ভিডিও দেখবে বা সেখান থেকে যত ডকুমেন্ট পাবে সব জায়গাতে এই সমস্ত জিনিসগুলোই লেখা আছে। তো এগুলোকে তোমাদের মুখস্থ করতে হবে। যদি বলো আমি তোমাদেরকে ডকুমেন্ট পাঠিয়েও দিতে পারি, আমার কাছে যে সমস্ত ডকুমেন্টগুলো আছে যেখান থেকে আমি এইগুলো বানিয়েছি, এগুলো কোনো জিনিসই আমি নিজে মাথা খাটিয়ে বানাইনি। এই জিনিসগুলো সবই ওদের প্রসিজারের মধ্যে রয়েছে, আমি শুধু সেখান থেকে তুলে নিয়ে তোমাদেরকে বলছি। তোমাদের দায়িত্বটা কি হবে? তোমরা যেখান থেকেই নোটটা নামাও না কেন সেখান থেকে দেখে নেবে এই সমস্ত পয়েন্টগুলো আছে নাকি। হলো? ফার্স্টে দেখো, অনলি দোজ আইআরবি মেম্বার্স হু আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ক্লিনিক্যাল ট্রায়াল অ্যান্ড দ্য স্পন্সর অফ দ্য ক্লিনিক্যাল ট্রায়াল শুড ভোট বা প্রোভাইড ওপিনিয়ন ইন ম্যাটার্স রিলেটেড টু দ্য স্টাডি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। অনলি মেম্বার্স হু পার্টিসিপেট ইন আইআরবি বা আইসিই রিভিউ অ্যান্ড ডিসকাশন শুড ভোট বা প্রোভাইড দেয়ার ওপিনিয়ন। শুধুমাত্র এই মেম্বাররাই পারবে, বাইরে থেকে কেউ মাতবরি করতে পারবে না। দ্য আইআরবি শুড পারফর্ম ইটস ফাংশন অ্যাকর্ডিং টু দ্য রিটেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার। ঠিক আছে, should maintain written record of its activities and minutes of the meeting। মানে মিটিংয়ে যা যা ডিসকাশন হবে বা যা কিছু হবে সব তারা সেই মতো করেই করবে। কারোর কিছু একটা মনে হলো যে এটা তো আমার মনে হচ্ছে এরকম, যাই ওই জিনিসটা করি, এরকমটা হবে না। সব জিনিসের পেছনে লজিক থাকতে হবে, সব জিনিসের পেছনে রিটেন ডকুমেন্ট থাকতে হবে। এবার ফাংশনের সেকেন্ড স্টেপ, দ্য ইনভেস্টিগেটর মে প্রোভাইড ইনফরমেশন অর এনি অ্যাসপেক্ট অফ দ্য ট্রায়াল, বাট বোঝা গেল, বাট শুড নট পার্টিসিপেট ইন ডেলিবারেশন অফ দ্য আইআরবি অর ইন দ্য ভোট ওপিনিয়ন অফ দ্য আইআরবি।
ইনভেস্টিগেটর যে থাকবে, যে স্টাডিটা করছে আর কি ডাক্তার, সে ইনফরমেশন করতে পারে যে কোনো অ্যাসপেক্টে এই ক্লিনিক্যাল ট্রায়াল চলাকালীন, কিন্তু ভোটে পারফর্ম করতে পারবে না বা কোনো ওপিনিয়ন সে দিতে পারবে না, সে শুধুমাত্র ইনফরমেশন প্রোভাইড করবে। দ্য আইআরবি শুড এস্টাবলিশ ডকুমেন্ট ইন রাইটিং অ্যান্ড ফলো ইটস প্রসিজার হুইচ শুড ইনক্লুড। এরপরে কি আসলো, ডিটারমিনিং ইটস কম্পোজিশন, নেম অ্যান্ড কোয়ালিফিকেশন অফ দ্য মেম্বার, এটা থাকবে। শিডিউলিং, নোটিফাইং ইটস মিটিং অ্যান্ড কন্ডাক্টিং ইটস মিটিং, কিছু বোঝার কিচ্ছু নেই এখান থেকে। কন্ডাক্টিং ইনিশিয়াল অ্যান্ড কন্টিনিউইং রিভিউ অফ ট্রায়াল, ডিটারমিনিং দ্য ফ্রিকোয়েন্সি অফ কন্টিনিউইং রিভিউ অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট, মানে যেরকম তোমার মনে হবে যে এই স্টাডিটা কীরকম ইন্টারভালে করা উচিত, সেইভাবে তুমি সেই জিনিসটাকে ডিজাইন করবে, মানে আইআরবি এরকমভাবে ডিজাইন করে। এরপরে দেখো ফাংশন কি আছে, স্পেসিফাইং দ্যাট নো সাবজেক্ট শুড বি অ্যাডমিটেড টু দ্য ট্রায়াল বিফোর দ্য আইআরবি ইস্যু ইটস রিটেন অ্যাপ্রুভাল অথবা ফেভারেবল ওপিনিয়ন অফ দ্য ট্রায়াল, মানে আইআরবি যতক্ষণ অ্যাপ্রুভ না করা হবে কোনো মানে কোনো হিউম্যান সাবজেক্ট হোক, এনিম্যাল সাবজেক্ট হোক, যাকেই হোক না কেন, কিচ্ছু করা যাবে না। স্পেসিফাইং দ্যাট নো ডেভিয়েশন ফর্ম অর চেঞ্জেস অফ দ্য প্রোটোকল should be initiated without prior writing IRB approval. এর মধ্যে কি কি আছে, appropriate amendments except when necessary to eliminate intermediate hazard to the subject or when the changes involve only logistical or administrative aspect of the trial. মানে এখানে আইআরবির অ্যাপ্রুভাল ছাড়া কোনো রকম কোনো অ্যামেন্ডমেন্ট কিচ্ছু এক্সেপ্ট হোয়েন নেসেসারি, যদি কখনো কোনো নেসেসারি হয়, নেসেসারি টু এলিমিনেট ইমিডিয়েট হ্যাজার্ড টু দ্য সাবজেক্ট, মানে ধরো সাবজেক্টের কোনো রকম কোনো প্রবলেম হয়ে গেছে, সিভিয়ার কোনো প্রবলেম হয়ে গেছে, সেই কেসে আমরা আইআরবির অ্যাপ্রুভাল ছাড়া বা আইআরবিকে না জানিয়েই আমরা সঙ্গে সঙ্গে কাজ করে দিতে পারি। পরে সেটা জানালাম, যেহেতু আমাদের এখানে এথিক্সটা মেনটেন করতে হবে, হিউম্যানের যাতে কোনো প্রবলেম না আসে, ওটা বোঝা গেল। এরপরে দেখো, স্পেসিফাইং দ্যাট দ্য ইনভেস্টিগেটর শুড প্রম্পটলি রিপোর্ট টু দ্য আইআরবি, এটা আইআরবি দেখবে এটা যে ইনভেস্টিগেটর ঠিকঠাক টাইমে সব রিপোর্ট করছে নাকি। ডেভিয়েশন ফর্ম অর চেঞ্জেস অফ দ্য প্রোটোকল টু এলিমিনেট ইমিডিয়েট হ্যাজার্ড টু দ্য ট্রায়াল সাবজেক্ট, এটা তো আগেই হলো। চেঞ্জেস ইনক্রিজিং দ্য রিস্ক to subject and affected significantly in the conduct of the trial. All adverse drug reaction, এটা আমরা পরে জানবো adverse drug reactionটা কি জিনিস, that are both serious and unexpected, এটাও আইআরবির কাছে রিপোর্ট করতে হবে বা আইআরবি এই জিনিসগুলোকে স্টাডি করবে। নিউ ইনফরমেশন দ্যাট মে অ্যাফেক্ট অ্যাডভার্সলি দ্য সেফটি অফ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য কন্ডাক্ট অফ দ্য ট্রায়াল। এরপরে দেখো, এনশিওর দ্যাট দ্য আইআরবি প্রম্পটলি নোটিফাই ইন রাইটিং দ্য ইনভেস্টিগেটর অথবা ইনস্টিটিউশন কনসার্নিং, মানে আইআরবি সবসময় প্রম্পটলি নোটিফাই করবে ইন রাইটিং, মানে আইআরবি কখনো ওই ফোনে ফোনে মুখে বলে দিলে হয়ে গেল তা হবে না, সব সময় তার প্রত্যেকটা জিনিসের পেছনে কোনো না কোনো অথরাইজেশন থাকবে। ইটস ট্রায়াল রিলেটেড ডিসিশন বা ওপিনিয়ন, এটা ট্রায়াল রিলেটেড ডিসিশন বা ওপিনিয়ন এটা আইআরবি নেবে। দ্য রিজন ফর দ্য ডিসিশন অ্যান্ড ওপিনিয়ন, এর পেছনে কী রিজন থাকবে কোনো একটা ওপিনিয়ন বা কোনো একটা ডিসিশন মেকিংয়ে। প্রসিজার ফর অ্যাপিল অফ ইটস ডিসিশন অ্যান্ড ওপিনিয়ন, এটা ডিসিশন মেকিং পাওয়ারটা যাদের থাকবে তারা এই সমস্ত ডিসিশন নেবে, তার পেছনে কী প্রসিজার থাকলো, কি রিজন থাকলো, ট্রায়াল রিলেটেড ডিসিশন কী হলো, সেগুলো এখান থেকে আইআরবি স্টাডি করবে বা আইআরবির এটা ফাংশন, আইআরবি এটা করবে। এরপরে তোমার আসলো রেসপন্সিবিলিটি অফ আইআরবি। আইআরবির কী কী রেসপন্সিবিলিটি আছে, এখানেও বোঝার মতো কিচ্ছু নেই, শুধু পড়ে যাবে, মুখস্থ করে যাবে, আর কিচ্ছু না। অ্যান্ড আইআরবি শুড সেফগার্ড দ্য রাইট, সেফটি অ্যান্ড ওয়েলবিং, এটা তো জেনে এসছো আগে থেকে, অফ অল ট্রায়াল সাবজেক্ট গেল। দ্য আইআরবি শুড অবটেইন দ্য ফলোয়িং ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টগুলোর ও মানে রেখে দেবে। ট্রায়াল প্রোটোকলস, অ্যামেন্ডমেন্টস, রিটেন ইনফর্ম কনসেন্ট ফর্ম, এই সমস্ত জিনিসগুলোকেও রাখবে। সাবজেক্ট রিক্রুটমেন্ট প্রসিজার, কিভাবে সাবজেক্টকে রিক্রুট করব, টাকা দিয়ে সাবজেক্টকে রাখবো নাকি আমি অ্যাডভার্টাইজ দেবো, নাকি আমি কিভাবে অ্যাডভার্টাইজ দেবো, সেগুলো ড্রাগ হিসাবে আইআরবি সেগুলোকে ঠিকঠাক করে দেবে। রিটেন ইনফরমেশান টু বি প্রোভাইডেড টু সাবজেক্টস, ঠিক আছে।
সাবজেক্ট মানে যাদেরকে নিয়ে কাজ করবে তাদের কাছেও যেন রিটেন ইনফরমেশন থাকে, মানে সাবজেক্টের কাছে রিটেন ইনফরমেশন প্রোভাইড করতে হবে। তুমি কাউকে একটা বলে দিলে আজকে চলে আসিস, তোকে একটা ড্রাগ দেবো, ওইভাবে হবে না। ইনভেস্টিগেটার্স ব্রশিওর কীরকম হবে, তারপরে অ্যাভেলেবেল সেফটি ইনফরমেশন রাখতে হবে। ইনফরমেশন অ্যাবাউট পেমেন্ট অ্যান্ড কম্পেনসেশন, মানে কি তুমি যে ট্রায়ালের মধ্যে যাদের যাদের কাজে লাগিয়েছো তাদের তাদের তুমি কিভাবে পেমেন্ট করবে, বা সেখানে কি কি তাকে ছাড় দেবে, বা কি সে এই যদি করে দেয় তাকে কি তুমি অফার দিচ্ছ, সেই সব জিনিসগুলো আইআরবির রেসপন্সিবিলিটি, সেগুলোকে ম্যানেজ করা। ইনভেস্টিগেটার্স কারেন্ট ক্যারিকুলাম ভিটে, মানে সিভি, কারেন্ট সিভিটাকে রাখতে হবে। আমি বলেছিলাম না কিছু আগে যে ইনভেস্টিগেটরের কি রোল হবে, কীরকম কোয়ালিফিকেশনে তুমি তাকে রিক্রুট করবে, সেগুলো সব জিসিপির কাছে থাকে। সেই জিনিসটাই এইটা, ওই যে ডাক্তারের এই সিভিটিভিগুলো সব এরা ম্যানেজ করে রাখে। এনি আদার মে নিড টু ফুলফিল ইটস রেসপন্সিবিলিটি, যদি এর রেসপন্সিবিলিটিটাকে ফুলফিল করতে হয় সে আরও কোনো ডকুমেন্ট চাইতে পারে। এরপরে দেখো রেসপন্সিবিলিটি অফ আইআরবি, নেক্সট পার্ট, দ্য আইআরবি শুড রিভিউ আ প্রপোজড ক্লিনিক্যাল ট্রায়াল উইদিন আ রিজনেবল টাইম অ্যান্ড ডকুমেন্ট ইটস ভিউ ইন রাইটিং, আবার সেই জিনিস, ক্লিয়ারলি আইডেন্টিফাইং দ্য ট্রায়াল অ্যান্ড ডকুমেন্ট রিভিউড অ্যান্ড ডেট ফর দ্য ফলোয়িং। হলো অ্যাপ্রুভাল বা ফেভারেবল ওপিনিয়ন আইআরবি দেবে, অ্যাপ্রুভাল দেবে। মডিফিকেশান, এগুলো তো তুমি জানলে ওই ফ্লো চার্টটার মধ্যে, মডিফিকেশান রিকোয়ার্ড প্রায়র টু দ্য অ্যাপ্রুভাল, বুঝলে। ডিসঅ্যাপ্রুভড বা নেগেটিভ ওপিনিয়ন হলে কি করতে হবে সেটাও বলে দেবে। টার্মিনেশন অ্যান্ড সাসপেনশন অফ এনি প্রায়র অ্যাপ্রুভাল বা ফেভারেবল ওপিনিয়ন, যদি কাউকে ডিসঅ্যাপ্রুভ করা হয় তাহলে পরে একরকম কথা বলবে, আর যদি টার্মিনেশন করা হয় তাকে এক রকমের নোটিশ পাঠাবে। দ্য আইআরবি শুড কনসিডার দ্য কোয়ালিফিকেশন অফ দ্য ইনভেস্টিগেটর ফর দ্য প্রপোজড ট্রায়াল অ্যাজ ডকুমেন্টেড বাই কারেন্ট সিভি অ্যান্ড অর বাই এনি আদার রেলিভেন্ট ডকুমেন্টেশন অফ আইআরবির রিকোয়েস্টস। মানে কি আইআরবি যে ড্রাগটার ওপরে ট্রায়াল চালাচ্ছে সেখানে কীরকম ধরনের ডাক্তার দরকার সেই জিনিসগুলোকে ওরা ম্যানেজ করবে। মানে তুমি এখানে কোনো কার্ডিওভাস্কুলার ড্রাগ দিচ্ছ, সেখানে নিশ্চয়ই তুমি ইউরিনারি ট্র্যাকের ওপরে যাদের যে সমস্ত ডাক্তার আছে, ইউরোলজিস্ট, তাদেরকে নিশ্চয়ই ডেকে আনবে না। ওটা বোঝা গেছে তো, ডাক্তার কীরকম হবে, কোন ডাক্তারকে কাজে লাগাবে, সব এই রেসপন্সিবিলিটি আইআরবি। আইআরবি শুড কন্ডাক্ট কন্টিনিউইং রিভিউ অফ ইচ অনগোয়িং ট্রায়াল অ্যাট ইন্টারভাল অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য ডিগ্রি অফ রিস্ক টু হিউম্যান সাবজেক্ট। আশা করি বুঝতে পারলে যে রিস্ক কতটা আছে তার উপরে ডিপেন্ড করে ইন্টারভালগুলো করা হবে, যে এটা খুব ধরো অ্যান্টি ক্যান্সার ড্রাগ কেউ একটা বানিয়েছে, অ্যান্টি ক্যান্সার ড্রাগ দিচ্ছে, পরপর কেমোথেরাপি হয়েই যাচ্ছে, তো এত বেশি পরিমাণ কেমোথেরাপি যদি তোমার ট্রায়ালে চলতে থাকে পেশেন্ট তো মারা যেতে পারে। সেই জন্য ইন্টারভাল কত হবে, কতদিন পরপর তুমি স্টাডিটা করতে পারবে সেটা বলে দেবে। আচ্ছা এখানে একটা লেখা আছে বাট অ্যাট লিস্ট ওয়ান্স পার ইয়ার। আচ্ছা এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, হ্যাঁ, যে আইআরবি অ্যাপ্রুভ করে বছরে কখানা ট্রায়াল করা যায়, এটা ওয়ান্স পার ইয়ার হলো। আচ্ছা তারপরে দেখো আইআরবি মে রিকোয়েস্ট মোর ইনফরমেশন, কি ইনফরমেশন চাইতে পারে, দ্য প্রোটেকশন অফ দ্য রাইটস, সেফটি অ্যান্ড ওয়েলবিং অফ দ্য সাবজেক্ট, সমস্ত জায়গাতে এইটাই তাদের মাথায় থাকবে যে সেফটি ওয়েলবিং অফ দ্য সাবজেক্ট কী করে করা যায়। The IRB should review both the amount and method of the payment to subject, neither compulsing nor undue influence or on the trial subject. ব্যাপারটা বুঝলে? IRB should review both amount and method of payment, কত টাকা করে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, টু সাবজেক্টকে কিভাবে দেওয়া হবে, টু অ্যাসিওর নাইদার কম্পালশন, মানে তুমি তাকে ফোর্স করে আনতে পারবে না, নর আনডিউ ইনফ্লুয়েন্স, তুমি কোনো রকম কোনো ইনফ্লুয়েন্স খাটাতে পারবে না তাকে এই ট্রায়ালটা করার জন্যে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এখন আস্তে আস্তে আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে যে আমাদের এই এত হসপিটাল ফ্রিতে কেন করে দেয়। আমি প্রথম দিন বলেছিলাম না যে ফ্রিতে যদি করা হয় তাহলে অনেক বেশি পরিমাণ লোক আসতে পারে, অথবা কোম্পানি থেকে হয়তো বলে দেওয়া আছে যে তুমি এখান থেকে ফ্রিতে করাবে। এরকমভাবেই ওদের মানে আইআরবির কাছ থেকে এরকম রিটেন কোনো ডকুমেন্ট থাকে যে তুমি ওই সাবজেক্টের কাছ থেকে কোনো পয়সা নিতে পারবে না বা তাকে কোনো ফোর্স করতে পারবে না। তো এরকম যদি করা যায় তাহলে তো পেশেন্ট হসপিটালে আসবেই না। সেই জন্যেও করা হয় যে তোমাদের এখানে এই অপারেশনটা ফ্রিতে করা হবে, কিন্তু এই ফ্রিতে যে জিনিসটা করা হয় দেখবে এটার বেশি অ্যাডও দেয় না কেউ। কোনো হসপিটাল নার্সিংহোম দেখবে এদের কোনো অ্যাডও দেয় না যে আমার এখানে আসো গো, আমি এখানে ফ্রিতে করাচ্ছি, এরকম ফ্রিতে কোথাও অ্যাড দেয় না। তারপরে দেখো পেমেন্ট টু দ্য সাবজেক্ট শুড বি ডে বেসিস,
মানে তুমি এমন নয় যে সারা মাস ধরে তোমাকে ওষুধ দিয়ে গেলাম, লাস্টে গিয়ে টাকা দেবো, দেখা গেলো লাস্টে গিয়ে দেওয়ার দিনকে পেশেন্টটা মারা গেল, তখন তখন এই টাকাটা কে পাবে? সেই জন্যে এটা ডে বেসিসে করা হয়। তো এবার কোম্পানি কি করে, কোম্পানি এরকম একটা বদমাইশি করে যে তোমাকে আমি ওষুধ দিয়ে যাব, 1 মাস ওষুধ খাওয়াবো তোমাকে, 1 মাস ওষুধ খাওয়ানোর পর তোমাকে আমি এত টাকা দেবো। তো এটা আইআরবি বলে যে না, তুমি ডে বেসিসে তাকে টাকা পেমেন্ট করো। হয়ে গেল। দ্য আইআরবি শুড এনশিওর ট্রায়াল ইনফরমেশন রিগার্ডিং পেমেন্ট টু সাবজেক্ট, এটা তো বুঝলে, ইনক্লুডিং আ মেথড অফ পেমেন্ট, অ্যামাউন্ট অফ পেমেন্ট অ্যান্ড শিডিউল অফ পেমেন্ট, কখন কখন তুমি টাকা দিচ্ছ টু ট্রায়াল সাবজেক্ট হলো সেট ফোর্থ ইন দ্য রিটেন ইনফরমেশন কনসেন্ট ফর্ম। এর আচ্ছা, এটা এটা আমরা পরে ডিসকাশন করবো কোনো দিন, ইনফর্ম কনসেন্ট ফর্ম অ্যান্ড এনি আদার রিটেন ইনফরমেশন টু বি প্রোভাইডেড টু দ্য সাবজেক্ট। তুমি সাবজেক্টকে কী কী ইনফরমেশন প্রোভাইড করছো, তাকে কখন টাকা দিচ্ছ না দিচ্ছ, মানে ক্লিনিক্যাল ট্রায়ালের ইচ অ্যান্ড এভরিথিং আইআরবি, এই আইআরবি রেসপন্সিবিলিটি, এগুলো এগুলো আইআরবি দেখবে। এবার আইআরবি ছাড়া যারা যারা আছে তারা তারা অন্য জিনিস দেখবে। এটা বোঝা গেল। এদের কাছে সমস্ত ডকুমেন্টেশন ওয়ার্ক, সমস্ত জিনিস কিভাবে চলবে, মিটিং, মানে এই আইআরবির মেন ফাংশন তুমি যদি বলতে থাকো মেন রেসপন্সিবিলিটি, তাহলে সেটা হবে তোমার এক্সিকিউশন অফ প্ল্যান। কোনো একটা দেশে বা কোনো একটা জায়গাতে কোনো একটা ড্রাগ নতুন মডিফিকেশান হয়েছে, সেই ড্রাগটাকে কিভাবে এক্সিকিউট করা হবে, কিভাবে মার্কেটে আনা যাবে, তার লিগাল কিছু অ্যাসপেক্ট আর লিগাল কিছু স্টেপ উইথ সব অরিজিনাল ভ্যালিড ডকুমেন্টস, এগুলো এই আইআরবি নোট ডাউন করে রাখে বা আইআরবি এখান থেকে সব কিছু ম্যানেজ করে। ব্যাপারটা বোঝা গেল। তো ভিডিওটা দেখো, এখানে যে সমস্ত পয়েন্টগুলো আছে স্ক্রিনশট মেরে রেখো, আর যদি ডকুমেন্ট দরকার হয় আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। বাই।